heroic freedom fighter, the Major Reza Tudu Show. প্রিয় শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি মেজর রেজা টুলু ৭১-এর মুক্তিযুদ্ধের জানা অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এটা আমার ৩১ নম্বর পর্ব। আমার আজকের বিষয়বস্তু হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধের সর্বোচ্চ সম্মানিত পদকে সম্মানপ্রাপ্ত বীর শ্রেষ্ঠদের ইতিহাস। আমার ২৮, ২৯ এবং ৩০ নম্বর পর্বে আমি যথাক্রমে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এবং বীরশ্রেষ্ঠ ইঞ্জিন আর্টিফিশার মোহাম্মদ রুহুল আমিনের বীরগাথা ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজ আমি বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফের বীরগাথা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুগণ, আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং দয়া করে বেশি বেশি শেয়ার করে দেবেন। তাহলে চলুন আমরা মূল পর্বে চলে যাই। ১৯৪৩ সালের ৮ মে ফরিদপুর জেলার মধুখালী থানার সালামতপুর গ্রামে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ জন্মগ্রহণ করেন। কিশোর বয়সেই তিনি পিতাকে হারান, ফলে সংসারে অভাব অনটন দেখা যায়। তাই তিনি ১৯৬৩ সালের ৮ মে মাত্র ২০ বছর বয়সে ইস্ট পাকিস্তান রাইফেলস তথা ইপিআরে যোগদান করেন। চুয়াডাঙ্গা ইপিআর ট্রেনিং সেন্টারে মৌলিক প্রশিক্ষণ এবং ৬ মাস পশ্চিম পাকিস্তানে প্রশিক্ষণের পর তাকে বদলি করা হয় কুমিল্লাতে। কিছুদিন পর কুমিল্লা থেকে তাকে আবার বদলি করা হয় চট্টগ্রামের ১১ নম্বর উইংয়ে এবং সেখানে তিনি ৭১-এর ২৫শে মার্চ পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। ১৯৭১-এর ২৫-এর সেই ভয়াল রাত্রে পাক বাহিনী যখন গণহত্যা শুরু করলো, তখন ১১ নম্বর উইংয়ের অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন রফিকুল ইসলাম তার প্রায় ১০০ জন সৈনিক নিয়ে বিদ্রোহ ঘোষণা করেন। ঠিক সেই সময় চট্টগ্রামে অবস্থিত ৮ নম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন খালিকুজ্জামান তিনিও তার দুটো কোম্পানি নিয়ে বিদ্রোহ ঘোষণা করেন। অতঃপর ক্যাপ্টেন রফিকুল ইসলাম এবং ক্যাপ্টেন খালিকুজ্জামান দুজন একসাথে পাক সেনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই পরিস্থিতিতে পাক বাহিনী হেলিকপ্টার যোগে বিদ্রোহীদের উপর গোলাবর্ষণ করতে থাকে। সে সময় মুক্তিযোদ্ধারা ছোট ছোট দলে যার যার মতো নিরাপদ স্থানে সরে যেতে থাকে। সেই সময় খালিকুজ্জামান ইপিআরের কিছু সৈন্য এবং তার রেজিমেন্টের কিছু সৈন্য সব মিলিয়ে ১৫০ জন সৈন্য নিয়ে তিনি পার্বত্য অঞ্চলে চলে যান। এই দলে ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফও ছিলেন। অতঃপর ক্যাপ্টেন আখতারুজ্জামান তার দলবল নিয়ে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির মহালছড়ি জলপথ প্রতিরোধের জন্য তিনি বুড়িমারিতে অবস্থান গ্রহণ করেন এবং সেখানে তিনি এলএমজির পোস্টের জন্য একটা ট্রেঞ্চ তৈরি করেন। ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ ইতিমধ্যে একজন সুদক্ষ এলএমজি হিসেবে এবং তিনি নিজের কর্তব্যপরায়ণ সৈনিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সেই কারণে সেই এলএমজি পোস্টের দায়িত্ব তার উপর দেওয়া হয়। ১৯৭১ সালের ৮ এপ্রিল পাকিস্তানের কমান্ডো ব্যাটালিয়নের ২ কোম্পানি ৭টা স্পিডবোট এবং দুটো লঞ্চ সহকারে তারা বুড়িমারি দখলের জন্য অগ্রসর হয় এবং কাছাকাছি এসে তারা হঠাৎ করেই 3 ইঞ্চ মর্টার এবং ভারী অস্ত্র দিয়ে গোলাগুলি শুরু করে দেয়। এর জন্যে কিন্তু খালিকুজ্জামানের দল তারা তৈরি ছিল না। সেই কারণে খালিকুজ্জামান সাময়িকভাবে পিছু হটার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত নেওয়ার ফলে মুন্সি আব্দুর রৌফ খালিকুজ্জামানকে বলেন যে স্যার, আপনারা
আপনি দল নিয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে নিরাপদ স্থানে পিছিয়ে যান, আমি ফায়ারিংয়ে আছি। এই কথা শুনে ক্যাপ্টেন খালিকুজ্জামান একটু চিন্তা করেন এবং নিস্তব্ধ থাকেন। পরে তিনি মুন্সি আব্দুর রউফকে সাবধানে থাকতে বলে রিট্রিটের সংকেত দেন। রিট্রিটের সংকেত পাওয়ার সাথে সাথে 150 জন সৈন্য তারা আস্তে আস্তে পিছু হটতে থাকে। এদিকে মুন্সি আব্দুর রউফ তার পোস্ট থেকে এলএমজি ফায়ার শুরু করে দেয়। তার এলএমজি ফায়ারের আয়ত্তে 7টা স্পিড বোট এসে পড়েছিল, যার কারণে তিনি সেই 7টা স্পিড বোটই একদম ধ্বংস করে দেন। তার কারণে 7টা স্পিড বোট ডুবে যায় এবং অনেক সৈন্য হতাহত হয়। পাকিস্তান আর্মি এটার জন্য প্রস্তুত ছিল না। অবশেষে লঞ্চ দুটো পিছু হটে যায় এবং এলএমজির আওতার বাইরে যেয়ে তারা 3 ইঞ্চ মর্টারের শেল নিক্ষেপ করতে থাকে। এ সময় হঠাৎ একটা 3 ইঞ্চ মর্টারের ভারী শেল সোজাসুজি ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফের উপরে পড়ে। তিনি সাথে সাথে শাহাদাত বরণ করেন এবং সেই সাথে তার এলএমজিও নিস্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ক্যাপ্টেন খালিকুজ্জামান আরও কিছু সৈন্য নিয়ে সেখানে আসেন এবং আব্দুর রউফের মৃতদেহ উদ্ধার করেন। এদিকে পাক আর্মিও সেখানে নামতে সাহস পায় নাই, বিধায় তারা ফিরে চলে যায়। ক্যাপ্টেন খালিকুজ্জামান এবং তার মুক্তিযোদ্ধার সহযোদ্ধারা তার মরদেহ সেখান থেকে নিয়ে যান এবং নানিয়ারচরে চিংড়ি খাল সংলগ্ন একটি পাহাড়ের টিলার উপরে তাকে সমাহিত করা হয়। তারপরে দেশ স্বাধীন হয় এবং বীর যোদ্ধা মুন্সি আব্দুর রউফের বীরত্বের কারণে, তার বীরত্বের জন্যে 150 জন তার সহযোদ্ধা বেঁচে যায় এবং তার জীবন তিনি বিপন্ন করে দেন এবং মুক্তিযুদ্ধে তার অবদানের কারণে তাকে 71-এর মুক্তিযুদ্ধের সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। তার সম্মানে রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে তার নামে নাম রাখা হয় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজ এবং সেই সাথে তার জন্মস্থানেও একটা তার নামে কলেজ প্রতিষ্ঠিত করা হয়। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আমার আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। তবে আগামী পর্বে ইনশাআল্লাহ বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামালের বীরত্বগাথা ইতিহাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।